স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুল কৌরি। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি। এদিকে ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। চলমান সংঘাত বন্ধে এ দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিন। চারিদিকের এ ধ্বংসস্তূপ দেখে বোঝার উপায় নেই আয়রন ডোমের স্রষ্টা ইসরায়েলের রাজধানী তেল আবিবের চিত্র এটি। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার জেরেই এ দশা। কেবল প্রতিরক্ষা ব্যবস্থা নয়, ইরানের হামলায় ধসে পড়েছে তেল আবিবের সোরকা হাসপাতালও, ভেঙে পড়েছে হাসপাতালের পুরো চিকিৎসা ব্যবস্থা। এত বড় আকারের ক্ষয়ক্ষতির জবাবে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, এটি তার প্রধান লক্ষ্য। আর হাসপাতালে হামলার নির্দেশও তারই। কাজেই এমন একজন ব্যক্তিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যাবে না। এদিকে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। বলেন, শত্রুপক্ষকে ভয় না পেয়ে এতদিন যে সাহসিকতা ইরানের জনগণ দেখিয়ে আসছে তা যেন অব্যাহত থাকে। এদিকে চলমান এ পরিস্থিতিতে ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু হয়ে পাশে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন। অন্যদিকে চলমান সংঘাত বন্ধে ইসরায়েল ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ফোন আলাপে এ দুই বিশ্বনেতা আরও তাগিদ জানান মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতি শান্ত করতে বড় শক্তিগুলোকে সংযত থাকার। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে পরমাণু ইস্যুতে শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির অনুরোধে এ বৈঠক হচ্ছে বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চলমান এ সংঘাত নিয়ে সপ্তাহব্যাপী আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা চালানোর পর থেকেই নিজেদের মধ্যে ফোন আলাপ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নাম প্রকাশ না করা তিন কূটনীতিকের বরাতে এমনটাই নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। সপ্তাহব্যাপী এ আলোচনায় আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটন এর সংঘাত বন্ধে ইসরায়েলকে চাপ দিলে পরমাণু ইস্যুতে কিছুটা হলেও নমনীয়তা দেখাবে ইরান। তবে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে এ আলোচনা সম্ভব না বলেও সাফ জানিয়ে দেন আব্বাস। রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে একমত সব রাজনৈতিক দল। তবে নির্বাচন প্রক্রিয়া কি হবে, কারা ভোটে অংশ নেবেন এ বিষয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যদিও বিএনপির চাওয়া রাষ্ট্রপতির নির্বাচন হবে সংসদের উচ্চ ও নিম্ন পক্ষের সদস্যদের ভোটে। পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সিদ্ধান্তে একমত সব দল জানিয়ে আলী রিয়াজ আরও বলেন, উচ্চকক্ষের আসন সংখ্যা হবে ১০০। তবে ঠিক হয়নি নির্বাচন প্রক্রিয়া। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদে উল্লেখ আছে, সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৪র্থ ভাগের এই অংশের ৩ অনুচ্ছেদে আরও উল্লেখ আছে, প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন রাষ্ট্রপতি। সমালোচকদের মতে ৭২ সালের পর থেকেই এ প্রক্রিয়া সীমিত করে দেওয়া হয় রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ক্ষমতা। ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই রাষ্ট্রকে অধিক গণতান্ত্রিক ও কল্যাণকর করে তুলতে সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার বৈঠকে প্রাধান্য পায় রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া। বৈঠক শেষে জামায়াত, এনসিপি, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদ সহ বেশিরভাগ দল দুই কক্ষ বিশিষ্ট সংসদ, জেলা পরিষদ সদস্য ও সিটি কর্পোরেশন মেয়রদের সমন্বয়ে ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেন। আমরা ইলেকটোরাল কলেজের ভিত্তিতে রাষ্ট্রপতিকে নির্বাচিত করার বিষয়ে কথা হচ্ছিল এবং আলোচনার এক পর্যায়ে এটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসছে। মোটামুটি উচ্চকক্ষে নিম্নকক্ষের যে ভোটের অনুপাতই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই, মিলিয়ে যে কনস্টিটিউয়েন্সি হবে, ইলেকট্রাল কলেজ হবে ফর দি প্রেসিডেন্ট,
এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। আর উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের ভোটে বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত হলেও পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে 48-এর 1 অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের 48 অনুচ্ছেদের 1 উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রবিবার আবারও আলোচনায় বসবে কমিশন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি আরও জানান, আসছে রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে 5ই আগস্টকে জাতীয় দিবস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে। আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। 14ই জুলাই থেকে মূল আয়োজন চলবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। ছাত্র জনতার আন্দোলনের বছর 2024 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত বেড়েছে 23 গুণ। গেল 12 মাসে আমানত বেড়েছে 8,000 কোটি টাকা। বৃহস্পতিবার সুইস কেন্দ্রীয় ব্যাংকে তথ্য প্রকাশ করে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে আমানত রয়েছে 59 কোটি 82 লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যা 8,972 কোটি টাকা। 2023 সাল শেষে যার পরিমাণ ছিল 2 কোটি 64 লাখ ফ্রাঁ। এখনকার বিনিময় হার ধরলে পরিমাণ দাঁড়ায় 396 কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 23 গুণ। 2022 সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল 876 কোটি টাকা। অর্থের অঙ্ক প্রকাশ করলেও অ্যাকাউন্টধারীদের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। সুইজারল্যান্ডের ব্যাংকে থাকা অর্থের একটি অংশ পাচার করা সম্পদ হতে পারে বলে ধারণা বাংলাদেশের তদন্তকারী সংস্থাগুলোর। রাজনৈতিক ফায়দা হাসিলে জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে 253 জনকে গুম করে আওয়ামী লীগ সরকার। গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত র্যাব। এ তথ্য জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজনৈতিক শক্তি হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং শাসন দীর্ঘায়িত করার জন্য এ কাজ করা হয়েছিল। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনিভাবে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এখন পর্যন্ত 16টি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে বলেও জানান কমিশন প্রধান। জুলাই পরবর্তী সময়ে গুম কমিশনে প্রায় 1850টি অভিযোগ পড়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিত্তি ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির 11 দফা সুপারিশ বাস্তবায়ন ছাড়া স্থানীয় ও জাতীয় নির্বাচন দেশের 87% জনগণ মানবে না, এমন কথা বলেছেন কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরী। বৃহস্পতিবার পান্থপথ সেল সেন্টার মিলনায়তনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মতবিনিময় সভায় কথা বলেন তিনি। 52, 69, 71 ও জুলাই গণ অভ্যুত্থানের
শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে জাতীয় বেইমান সুযোগ সন্ধানী আমলা দুর্বৃত্ত রাজনৈতিক দুর্বৃত্তদের রক্ষার আপোষ মীমাংসা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিক সহ আরও অনেকে। কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া ১৪ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন তারা। আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের মধ্যস্থতায় দেশে ফেরেন তারা। স্থলবন্দরে শূন্য রেখায় এসব বাংলাদেশিদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের সন্ধানে অবৈধভাবে ভারত গিয়ে আটক হন ১৪ বাংলাদেশি। আগরতলায় ক্ষণস্থায়ী কারাগারে আটক আরও ৩৩ জন বাংলাদেশিকে পুশব্যাক করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাজ্য ও চীনে ১০ নারীকে ধর্ষণের দায়ে প্রাক্তন এক পিএইচডি শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লন্ডন আদালত। অভিযুক্ত ব্যক্তি একজন চীনা নাগরিক বলে জানিয়েছে বিবিসি। বিবিসি জানিয়েছে ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে পর্নোগ্রাফি, ছবি সংগ্রহ, মাদকের মতো মোট ২৮টি অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হন জেনহাও জু। এছাড়াও ধর্ষণের পর ভুক্তভোগীদের ছবি ও ভিডিও সংগ্রহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আদালতে এসব অভিযোগ স্বীকার করেছেন জেনহাও। এদিকে প্রসিকিউটরের দাবি, লন্ডনের ক্রাউন কোর্টে সাজা ঘোষণার পর আরও ২৪ জন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।